আসসালামু আলাইকুম। তোমরা আমার গল্প পড়ে অনেকেই অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করো। আমি কখনো কাউকে রিপ্লাই দেই, আবার কাউকে দেই না। তোমরা প্লিজ মন খারাপ করো না। আমি হয়তো সময়ের অভাবে অনেককে রিপ্লাই দিতে পারি না। কিন্তু একটা কথা সত্যি, আমি তোমাদের সবার কমেন্টগুলো পড়ি। আর চেষ্টা করি তোমাদের কমেন্টে বলা ইচ্ছেগুলো রক্ষা করার। যাই হোক, শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি, সিজন ৩, পর্ব ৫০। পরের দিন সকাল ১০টা। ড্রয়িং রুমে আহিয়া, ত্রিধা ও আদিবা দুষ্টুমি করছে। তখনই কারো হাঁটার মৃদু শব্দে ত্রিধা মাথা তুলে তাকালো। দেখলো আহিয়ান ভাই হাতে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে নামছে। ত্রিধা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে নিল। আহিয়ান কিচেনের দিকে তাকিয়ে জোরে বলল, মাম্মা, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে। মেঘ কিচেন থেকেই বলল, এই গরমের মধ্যে রোজা থেকে কোথায় যাচ্ছিস আব্বা? আহিয়ান বেরিয়ে যেতে যেতে বলল, রিহানের অফিসে যাচ্ছি মাম্মা। ত্রিধা কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার পানে। গতবার যখন দেশে ফিরেছিল, আহিয়ান ভাইয়ের চেহারাটা কিছুটা বাচ্চা সুলভ ছিল, কিন্তু এবার পরিপূর্ণ যুবক হয়ে ফিরেছে। ফর্সা গালে থাকা খোঁচা খোঁচা চাপদাড়িগুলো তার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। ত্রিধা নিজেই হাসল নিজের ভাবনায়, অতঃপর মনে মনে নিজেকে শাসালো। তুই এত আত্মসম্মানহীন কবে হলি ত্রিধা? এই বেটা না তোকে হাত ধরে রুম থেকে বের করে দিয়েছে? দেশে ফিরতেই ভুলে গেলি সব? ছি ছি ছি, তোর ভাবনা দেখে আমি লজ্জিত ত্রিধা। ওর ভাবনার মাঝেই আহিয়া ডেকে বলল, আমার ভাইকে দেখে টাসকি খাওয়া বন্ধ কর, তোর রোজা হালকা হয়ে যাবে। ত্রিধা থতমত খেয়ে বলল, তোমার ভাইকে আহামরি দেখার কি আছে? আমি তো অন্য কিছু ভাবছিলাম। আহিয়া মিটিমিটি হেসে বলল, হুম, তাই ভাব। আমার ভাইয়ের দিকে নজর দিস না। আমি আমার ভাইয়ের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব ভাবছি। কথাটা কানে যাওয়া মাত্রই তীথা চোখা দৃষ্টিতে তাকালো। আহিয়া ফোন হাতে উঠে যেতে যেতে বলল, ভাইকে আর কতদিন এভাবে সিঙ্গেল ঘুরতে দেখবো বল? বোন হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? তীথা চোখ ছোট ছোট করে বলল, তুমি আমার বোন হতেই পারো না। নির্ঘাত তোমার রক্তে ঘসিটি বেগমের রক্ত আছে। আহিয়া শয়তানি হেসে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হাঁটল। বেলা ১১টা। রিহান এইমাত্র একটা ইম্পর্টেন্ট মিটিং সেরে কেবিনে প্রবেশ করেছে। কেবিনে ঢুকেই ওর মুখ হা হয়ে গেছে। অলোক, মৃদুল, আহিয়ান ও নির্জন বসে আছে। রিহান এমন ভান ধরল, মনে হচ্ছে সে জানেই না আহিয়ান দেশে ফিরেছে। আহিয়ানকে দেখে অবাক হয়ে গিয়ে জড়িয়ে ধরল। অবাক কণ্ঠে বলল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আহিয়ান নিজেও বন্ধুর পিঠে হাত রাখল। জিজ্ঞেস করল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কবে দেশে ফিরলি? কিছু জানালি না তো। আহিয়ান মৃদু হেসে বলল, পরশুদিন রাতে ফিরেছি। তোর কি অবস্থা, ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায় অনেক ভালো যাচ্ছে। রিহান নিজের চেয়ারে বসতে বসতে সকলের উদ্দেশ্যে বলল, সবাই রোজা, নাকি কারোর জন্য চা অথবা কফি আনতে হবে? সবাই সমস্বরে জানালো তারা সবাই রোজা। রিহান মৃদুলের উদ্দেশ্যে বলল, কিরে মৃদুল্লাহ, তোর কি খবর? আমি ডাকলে তো আসতে চাস না, আর আজ আহিয়ান ডাকতে না ডাকতেই চলে এলি। মৃদুল মুখ কিছুটা গম্ভীর করে বলল, তুই আমাকে ভয়ঙ্কর কাজে ডাকিস, তাই আমি আসি না, তোর শালা মনে গন্ডগোল। ওর কথা শুনে অলোক, নির্জন ও আহিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আহিয়ান তো বলেই উঠল, রিহান তোকে কেমন কাজে ডাকে স্পষ্ট করে বল। মৃদুল রিহানের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, রিহান কোনো রিস্কি কাজ করতে গেলেই আমাকে ডাকে, ভালো সময় আমার খবর নেয় না। রিহান কটমট করে তাকিয়ে আছে মৃদুলের দিকে। ঠিক তখনই মৃদুল বলে উঠল, জানিস একদিন কি করেছে? অলোক ও নির্জন একসাথে বলল, জানি না। মৃদুল হাসি হাসি মুখ নিয়ে বলল, শালা ওর গার্লফ্রেন্ডের বাড়িতে মধ্যরাতে লুকিয়ে। বাকিটা আর বলতে পারল না মৃদুল। রিহান উঠে দাঁড়িয়ে টেবিলের উপর দিয়ে ঝুঁকেই মৃদুলের মুখ চেপে ধরেছে। মৃদুল কিছু বলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, শুধু ওর ঘুঙানির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর মৃদুল ক্লান্ত হয়ে থেমে যেতেই রিহান ওর মুখ ছেড়ে দিল। চোখ রাঙানি দিয়ে ছেলেটাকে শাসালো। আহিয়ান বুঝতে পেরে বলল, আরে দোস্ত, তুই তো গভীর জলের মাছ, তলে তলে এত দূর চলে গেছিস। ওর কথা শুনে রিহান থতমত খেল, কিন্তু অলোক ও নির্জন হেসে উঠল। রিহান বোঝানোর ভঙ্গিতে বলল,
আরে তোরা যা ভাবছিস তেমন কিছুই না। মৃদুল তোদের সামনে আমাকে ফাঁসানোর জন্য উল্টাপাল্টা বলেছে। মৃদুল প্রথমে মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালো, না। পরে রিহানের চোখ গরম লক্ষ্য করতেই হ্যাবোদক মাথা নাড়িয়ে জানালো সে দুষ্টুমি করেছে। আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, তো গার্লফ্রেন্ডের খবর কি? রিহান মৃদু হেসে বলল, ভালো। দেখা কবে করাচ্ছিস? রিহানের শান্ত জবাব, বিয়ের দিন। ওর এমন গা ছাড়া কথা শুনে অলোক বলে উঠল, তাহলে আপনি বিয়ে কবে করবেন আব্বা? রিহান দুষ্টুমি করে বলল, আর যাই ডাকিস, আব্বা ডাকিস না শালা। তোর ওই মধ্যবয়সী মায়ের সাথে আমাকে মানাবে না। রিহানের কথা শুনে উপস্থিত সকলেই আবার হাসল। ঠিক তখনই কেবিনের দরজায় নক করার শব্দ শোনা গেল। রিহান হাসি মুখটাকে গম্ভীর করে বলল, কামিং। দরজা ঠেলে ঢুকলো চিকন চাকন গরনের শ্যামবর্ণের একটা ছেলে। রিহানকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। পরবর্তী মিটিংয়ের সময় হাফ আওয়ার পর। আপনি জানিয়ে দিতে বলেছিলেন। রিহান গম্ভীর মুখ নিয়েই ছেলেটাকে জবাব দিল। মিটিংটা ক্যান্সেল করে আগামীকালকে দাও। বলো আমি বিজি আছি। উত্তর পাওয়ার সাথে সাথেই ছেলেটা চুপচাপ বেরিয়ে গেল। নির্জন বন্ধুর উদ্দেশ্যে বলল, শুধু শুধু মিটিং ক্যান্সেল কেন করলি? আমরা অন্য সময় আড্ডা দিতাম। রিহান মৃদু হেসে বলল, নো প্রবলেম। মিটিংটা আগামীকাল করে নেব, কিন্তু তোদের সাথে আড্ডা দেওয়া আমি মিস করতে চাই না। আহিয়ান মৃদু হেসে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, তোর ভিলেন সম্বন্ধে ও শ্বশুরের খবর কি? মৃদুল চোখ বড় বড় করে রিহানের দিকে তাকালো। রিহান মৃদুলের চাহনি পাত্তা না দিয়ে বলল, ভালো। তাহলে বিয়ে কবে করছিস? এখন তো তুই সাকসেস। রিহান আবারও হাসলো, তারপর বলল, ভাবছি ঈদের পর আব্বু আম্মুকে জানিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, খুবই ভালো খবর। অলোক দুষ্টুমি করে বলল, আমরা চার বন্ধু এখনো প্রেমের লাড্ডু খেতে পারছি না, আর রিহান আমাদেরকে রেখে বিয়ের লাড্ডু খেয়ে ফেলতেছে। এই জীবন দিয়ে কি করবো বন্ধুরা? নির্জন হেসে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বলল, শীতলক্ষায় তোর জীবন ভাসায় দে। মুহূর্তেই চারদিকে হাসির ফোয়ারা বইল। মৃদুল মিটিমিটি হেসে রিহানের উদ্দেশ্যে বলল, যদি তোর ভিলেন সম্বন্ধীয় শ্বশুর মেনে না নেয়? রিহান কিছু বলার আগেই আহিয়ান বলল, আমরা বন্ধুরা আছি কোন দিনের জন্য? রিহানের জন্য ওই সম্বন্ধীর বোনকে তুলে নিয়ে আসবো। আচমকা রিহান খুক খুক করে কেসে উঠল। মৃদুল টেবিলে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আহিয়ান তোর বউকে তুলে এনে দিলে তোর তো আর কোনো চিন্তাই নেই রিহান। তুই নিশ্চিন্তে পানি খা। রিহান পানি খেয়ে কথা ঘোরানোর জন্য বলল, তোর কি খবর আহিয়ান? 1 বছর আগেই দেশে ফিরে এলি যে? এবার আহিয়ানের মুখ গম্ভীর হলো। গম্ভীর স্বরে রিহানের উদ্দেশ্যে বলল, আমি এহসান নেওয়াজের সাথে দেখা করতে চাই, তুই ব্যবস্থা কর। বন্ধুরা এবার দুষ্টুমি ছেড়ে সবাই সিরিয়াস হলো। রিহান সিরিয়াস কণ্ঠে বলল, এহসান নেওয়াজের সাথে এভাবে হঠাৎ করে দেখা করাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। উনি কিন্তু সাধারণ মানুষ নয়। আহিয়ান রেগে গিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। উনি কে আমি জানতে ইন্টারেস্টেড না। ওনার সাহস কি করে হলো সিধার দিকে তাকানোর? অলোক ও নির্জন সিধার কথা জানে, কিন্তু এহসান নেওয়াজকে চিনে না। তাই তারা দুইজন চুপচাপ কথা শুনছে। মৃদুল আহিয়ানকে শান্ত হয়ে বসতে বলল, কিন্তু আহিয়ান অনেক উত্তেজিত। রিহানের উদ্দেশ্যে বলল, তুই যখন দেখেছিস সিধা এহসান নেওয়াজের সাথে লাঞ্চে যাচ্ছে, তখন ওকে বাধা দিয়ে বাড়িতে কেন দিয়ে গেলি না? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ভাই, আগে একটু শান্ত হও প্লিজ। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো তোদের পরিচিত কেউ, কারণ সিধাকে ওর বন্ধুরা বাদে আমি অন্য কারোর সাথে কখনো ঘোরাঘুরি করতে দেখিনি। কিন্তু পরে খবর নিয়ে জানতে পারলাম সব। আর ভালোই হয়েছে, আমি তখন ওদেরকে বাধা দেইনি। যেখানে তোর পাপা এবং মামা নিজে পারমিশন দিয়েছে এহসানের সাথে তিধার সেদিন দেখা করার, সেখানে আমি আউটসাইডার হয়ে কথা বলাটা বেমানান দেখাতো। তাছাড়া তুই তো সবই শুনেছিস। তোর বাড়ির সকলেই তিধার জন্য এহসানকে পছন্দ করেছে। আসসালামু আলাইকুম। তোমাদের কথা অনুযায়ী এখন আমি প্রতিদিন 2টা করে পর্ব দিই, আমার যত কষ্টই হোক। আশা করছি তোমরা সকলেই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দেবে।